প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিতে আজকে আমি দশম শ্রেণীর বংশগতি বা হেরিডিটি বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় বংশগতি বা হেরিডিটি। প্রথমে আমাদের জানতে হবে যে বংশগতি বা হেরিডিটি কাকে বলে। তো মনে রাখবে যে পদ্ধতিতে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততিদের দেহে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি। তো প্রথমেই প্রশ্ন আসছে পিতামাতা। পিতামাতা অর্থাৎ যারা সন্তানের জন্ম দিয়ে থাকে, এবং পিতামাতাকে বলা হয় জনিত্রীজীব, যারা জন্ম দান করে, এবং তাদের থেকে যে সন্তান ছেলে বা মেয়ে বা সন্ততি নাতি নাতনি উৎপন্ন হয় তাদের বলা হয় অপত্য। অপত্য উৎপন্ন হলো এবং অপত্যর দেহে কিন্তু পিতামাতা মানে জনিত্রী জীবের বৈশিষ্ট্য বর্তমান থাকবে, এবং কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু তাদের দেহ থেকে আসবে। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে বংশগতি বা হেরিডিটি। তো অদ্ভুত একটা কথা বলছি তোমাদের, যে এই যে বংশগতি বা হেরিডিটি এর যে জনক মানে ফাদার অফ হেরিডিটি, বংশগতির যে জনক, তিনি কিন্তু কোনো বিজ্ঞানী ছিলেন না। তিনি ছিলেন কি একজন অস্ট্রিয়া বাসী ধর্মযাজক। অস্ট্রিয়া হচ্ছে এক দেশের নাম, ইউরোপে একটা দেশ আছে, জার্মানির পাশের নাম জেনেছ অস্ট্রিয়া। এই অস্ট্রিয়া এর ক্যাপিটাল হচ্ছে বার্ন। এই বার্ন শহরের একটা গির্জার পাদ্রী ছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেল, উনাকেই কিন্তু বলা হয় ফাদার অফ হেরিডিটি। গ্রেগর জোহান মেন্ডেল এই নামটি কিন্তু পরীক্ষায় আসে, যে বংশগতির জনকের সম্পূর্ণ নাম কি। ফাদার অফ হেরিডিটি বা বংশগতির জনক। এবার এই ঘটনাটায় আসি, যে একজন পাদ্রী হওয়া সত্ত্বেও সত্যি বিশুদ্ধ লম্বা এবং কিছু গাছ ছিল বিশুদ্ধ বেটে। আমি বিশুদ্ধ কথাটা কেন বলছি একটু ভালো করে বুঝে নাও। বিশুদ্ধ কে একটা টার্ম আছে জীববিদ্যায়, বা হোমোজাইগাস। এই বিশুদ্ধ লম্বাও হতে পারে, আবার বেটেও হতে পারে। তো বিশুদ্ধ মানে কি, মানে এই যে লম্বা যে গাছগুলো রয়েছে এদের যদি সংকরায়ন করা যায়, অর্থাৎ মটর গাছ তো অ্যাকচুয়ালি উভলিঙ্গ ফুল দেয়, উভলিঙ্গ ফুল উৎপন্ন হয়। উভলিঙ্গ ফুল মানে যে ফুলে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র উভয়ই বর্তমান থাকে। তো পুংকেশর চক্রের পুংধানী থেকে যে পরাগরেণু গর্ভকেশর চক্রের যে গর্ভমুণ্ড সেখানে যদি স্থানান্তরিত হয় তাকে বলা হয় পরাগযোগ। এবং এই পরাগযোগের ফলেই কিন্তু তোমরা জেনে আছো যে ফুলের ডিম্বাশ হয়, ফলে পরিণত হয়। তো দেখা যাচ্ছে যে এই লম্বা যে ফলের মধ্যে বীজ থাকে, এবং এই যে লম্বা যে গাছগুলো রয়েছে তার থেকে যে গাছগুলো জন্মায় সব কিন্তু লম্বা গাছই জন্মায়। তার মানে এটা বিশুদ্ধ হোমোজাইগাস, আমি বোঝাচ্ছি একটু পরে। আর বেটে মানে যে বেটে যে গাছগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেটে গাছ জন্মায়, অন্য কোনো গাছ জন্মায় না। তো মেন্ডেলের একটি ইচ্ছা ছিল যে যদি ভালো হতো যে মেঘের তোমার মাঝারি আকৃতির যদি মটর গাছ তার বাগানে থাকতো। এই কারণে তিনি কি করলেন, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ নিলেন এবং একটি বিশুদ্ধ বেটে মটর গাছ নিলেন, এবং একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের থেকে পরাগরেণু সংগ্রহ করে তিনি করলেন বেটে গাছের যে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলেন, এবং এর ফলে পরাগযোগ উৎপন্ন হলো। কিন্তু মেন্ডেলকে অবাক করে দিয়ে
যে গাছটি উৎপন্ন হলো সেটি কিন্তু মাঝারি নয়, সেটি গাছটি ছিল হচ্ছে লম্বা। তো এখান থেকে মেন্ডেল বুঝতে পারলেন এবং সূত্র পরবর্তীতে আবিষ্কৃত হলো। এই সূত্রটির নাম হচ্ছে প্রকটতার সূত্র। প্রকটতার সূত্র। প্রকটতা। তো মেন্ডেল বললেন যদি লম্বা ও বেটে গাছের মধ্যে সংকরায়ন করা হয়, যে গুণটি প্রকট বা ডমিন্যান্ট সেই বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হবে, আর যেই বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন হচ্ছে 75:25 মানে 3:1। তার মানে 4টা গাছ যদি উৎপন্ন হয়, এই 4টা গাছের মধ্যে লম্বা তিনি পেলেন হচ্ছে 3টি এবং বেটে পেলেন হচ্ছে 1টি। তার মানে বেটে গুণটিও কিন্তু ছিল কিন্তু প্রকাশিত হয়নি। দ্যাট মিনস প্রচ্ছন্ন বা ডিসিসিভ ক্যারেক্টার। এমন না যে এই গুণটি সম্পূর্ণ হারিয়ে গেছে। তাহলে এই যে পরীক্ষাটা, সেই পরীক্ষা থেকে মেন্ডেল আরেকটি সূত্রের উদ্ভাবন করলেন। সূত্রটি কি? সূত্রটিকে বলা হয় পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্র, যার ইংরাজিটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন থেকে আমরা কি শিখলাম? যে যখন একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন করা হয়, একজোড়া কেন, লম্বা ও বেটে, তখন গ্যামেট তৈরির সময় এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পৃথক হয়ে যায়। মানে মেন্ডেলের মৃত্যুর 9 বছর পর 3জন বিজ্ঞানী, একজন হচ্ছেন সেরম্যাক, একজন ম্যাকডুগাল, একজন ক্লোরেন্স, এই 3জন বিজ্ঞানী কিন্তু মানে একটা ন্যাচারাল হিস্ট্রি একটা ম্যাগাজিনে এই সূত্রটি দেখতে পান এবং বুঝতে পারেন যে এটা একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি ছিল। তার ওনারা কিন্তু সেটাকে একটু গাণিতিক আকারে প্রকাশ করেন। এই জন্য কিন্তু সূত্র বলা হয়। মনে রাখবে, যখন কোনো কিছু গাণিতিকভাবে প্রমাণিত হয় তখন তাকে কিন্তু সূত্র বলা হয়। তো কি করলেন তারা? বললেন যে যে বৈশিষ্ট্যটি, যেই মানে ফ্যাক্টর, একটা জিন আমি বলবো না, কারণ মেন্ডেল যখন পরীক্ষা করেছিল জিন কিন্তু আবিষ্কার হয়নি। জিন কিন্তু আবিষ্কার হয়েছে অনেক পরে, 1909 সালে বিজ্ঞানী জোহানসেনের দ্বারা। মেন্ডেল কিন্তু যখন পরীক্ষাটা করেন তখন কিন্তু জিন বলে ব্যাপারটা ছিল না। মেন্ডেল বলেছিলেন সাম ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর টলনেস অ্যান্ড ডোয়ার্ফনেস। কিছু ফ্যাক্টর দায়ী। তো লম্বা হওয়ার জন্য যে ফ্যাক্টর দায়ী তাকে যদি আমি ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে টিটা হচ্ছে গ্যামেট। গ্যামেট কেন কি? গ্যামেট হচ্ছে যৌন জননের একক, তোমরা জানো, যখন পড়ানো হয়েছে তোমাদের। তো এবার দুটো গ্যামেট দিয়ে জাইগোট তৈরি হয়। তার মানে আমি যদি জাইগোট দেখি বিশুদ্ধ নম্বর, তাহলে হবে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আবার যদি বেটে গাছের দেখি, তাহলে স্মল টি দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটা হেটেরোজাইগাস, নট হোমোজাইগাস, বা হেটেরোজাইগাস বলছিলাম। হেটেরো মানে ভিন্ন। তো এইরকম হেটেরোজাইগাস দুটো নাম নিয়ে নেওয়া হলো। তাহলে একটা ক্যাপিটাল টি স্মল টি থেকে উৎপন্ন হয়েছে ক্যাপিটাল টি আর স্মল টি, আর আরেকটা থেকে উৎপন্ন হয়েছে ক্যাপিটাল টি আর স্মল টি। তাহলে এইবার যে লম্বা উৎপন্ন হয়েছে, একটা পাবো ক্যাপিটাল টি, এটা বিশুদ্ধ লম্বা, আর একটা পাবো ক্যাপিটাল টি স্মল টি, যদিও এটাও লম্বা, সংকর লম্বা। আরেকটা পেলেন হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা, আরেকটি পেলেন স্মল টি, এটা বিশুদ্ধ বেটে। এইভাবে কিন্তু পেলেন। এটা খুব ভালো করে বোঝার জন্য আমরা ইউজ করতে পারি চেকার বোর্ড বা পানেট বর্গ। কিরকম? এটা হচ্ছে মেল সাইন, এটা ফিমেল সাইন, তোমরা দেখে নাও। এবার আমরা যদি এক জোড়া, যেহেতু 4টা ভাগ করতে পারি, 2 স্কয়ার, এবং এখানে ক্যাপিটাল টি গ্যামেট, স্মল টি গ্যামেট, ক্যাপিটাল টি গ্যামেট, স্মল টি গ্যামেট, তাহলে কি হচ্ছে ক্যাপিটাল টি, এবং নামতা আমরা পড়ি ঠিক সেরকম, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। এই যে পরীক্ষাটা করলাম, এই পরীক্ষাটিকে বলা হয় মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। এক সংকর জনন
বা মনোহাইব্রিড কজ, এক সংকর জনন, এটা টার্মটাগুলো জেনে রাখবে। কেন এক সংকর জনন? কারণ এখানে মেন্ডেল কিন্তু মূলত একজোড়া বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন। পৃথকীকরণ বলতে কি বুঝলাম? যে গ্যামেট তৈরির সময় কিন্তু গ্যামেটগুলো পৃথক হয়ে যাচ্ছে একসঙ্গে জনন। এছাড়া কিন্তু এরপরে মেন্ডেল আরো পরীক্ষা করেন, ওনারা কিন্তু দ্বিসংকর জননের পরীক্ষা করেন বা ডাইহাইব্রিড কজ। তারপরে আবার মেন্ডেল কিন্তু ত্রিসংকর জননের পরীক্ষাও করেন। এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষা উনি করেন, যদিও এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ছিল না। পরবর্তীতে কিন্তু এর ব্যাখ্যাগুলো বিজ্ঞানসম্মত মানে গাণিতিক আকার প্রকাশিত হয়েছে ও সূত্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। জেনে রাখো যে কেন ভাগ্যবান বিজ্ঞানী বলা হয়, বুঝতেই পারছো। 9 বছর পরে, মৃত্যু 9 বছর পরে কিন্তু উনি বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, জীবিতকালে কিন্তু প্রতিষ্ঠিত হননি। এবং উনি এই কারণেই আরো ভাগ্যবান যে উনি কিন্তু মটর গাছ থেকে বেছে নিয়েছিলেন, অন্য কোনো গাছ আম জাম কাঁঠাল লিচু বাছেননি। কারণ মটর গাছটা যে ফুলটা কিন্তু কি হয়, উভলিঙ্গ ফুল হয়, এর এক সুবিধা, এর আকৃতি মাঝারি আকৃতির হয়, সহজে মেনটেনেন্স করা সম্ভব। এরা 1 বর্ষজীবী, তাই অনেকগুলো সব বছর ধরে কিন্তু পরীক্ষা নিরীক্ষাটা চালানো যায়, এই একটা সুবিধা। 4 নম্বর বলতে পারি বীজের আকার, আমি পরে আসবো, গোল বা কুঞ্চিত হয়। 5 নম্বর আমরা বলতে পারি যে বীজপত্রের রং সেটাও কিন্তু সবুজ হলুদ হয়ে থাকে। আর 6 নম্বর যেটা বলতে পারি যে বীজগুলো কিন্তু তোমার কটা হলো 1 2 3 4 5 6। আর 7 নাম্বার যেটা কিন্তু যে বীজেরও কিন্তু মানে কুঞ্চিত এবং গোলাকার 2 রকমের হয়ে থাকে। মানে 7 জোড়া বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এমন একটা গাছ, সেই গাছটি কিন্তু মটর গাছ। এবং এই কারণে কিন্তু, এবং এই বৈশিষ্ট্যগুলো বইয়ে তুমি পাবে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখে নেবে। যদিও 7 জোড়া বৈশিষ্ট্য চলে এসেছে পরীক্ষাতে, এবার আসার সম্ভাবনা খুবই কম, আমি খুব বেশি হাইলাইট করছি না। কিন্তু জেনে রাখবে যে মটর গাছে কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি প্রকট, একটি প্রচ্ছন্ন, মানে একটি প্রকাশিত হয় আর একটি প্রকাশিত হয় না। তো এই যে দ্বিসংকর জননের যে পরীক্ষা, সেখান থেকে আবার সূত্র মেন্ডেল পেয়েছিলেন, যাকে বলা হয় পৃথকীভবনের তো হয়ে গেছে স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে দেখো, মেন্ডেল একজন বিজ্ঞানী না হওয়া সত্ত্বেও তার যে চেষ্টা, তার যে প্রচেষ্টা, তার ফলেই কিন্তু তিনি অনেকগুলো সূত্র উনি আবিষ্কার করেছেন। তখন সূত্র ছিল না, সে সমস্ত কিন্তু প্রকল্প ছিল, পরবর্তীতে সেগুলো সূত্রের রূপ নেয় এবং মেন্ডেলকে বিজ্ঞানী মহলে কিন্তু খ্যাতি এনে দেয়। তাহলে এরপরে আমরা পরবর্তী জানার চেষ্টা করব যে দ্বিসংকর জননের পরীক্ষাটি মেন্ডেল কিভাবে করেছিলেন। ঠিক আছে, তাহলে আমি পরের আবার আলোচনা করছি যে কিভাবে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষাটি সম্পন্ন করেছিলেন। দ্বিসংকর জননের পরীক্ষার জন্য মেন্ডেল আবার এই মিষ্টি বটগাছকে বেছে নিলেন এবং এবার কিন্তু লম্বা বেটের বৈশিষ্ট্যগুলো নিলেন না। তিনি কি নিলেন? তিনি নিলেন বীজের রং হলুদ এবং সবুজ, এবং বীজের আকার তার মধ্যে ছিল হচ্ছে গোলাকার বীজ এবং কুঞ্চিত বীজ, কুচকানো। তার মানে দেখা গেল এবার কি তিনি 1 2 3 4 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তার কাজ করলেন। তো তার বাগানে কিন্তু হলুদ গোলাকার যেমন বীজযুক্ত গাছ ছিল, সবুজ গোলাকার সবুজ কুঞ্চিত বীজযুক্ত গাছও কিন্তু ছিল। এবার হলুদ বৈশিষ্ট্যকে যদি যে ফ্যাক্টর, এটাকে সংকরায়ন করানো হলো। এই সংকরায়ন করানোর যে প্রথম ধাপ, তাকে বলা হয় P1 জনু। P1 মানে ফার্স্ট প্যারেন্টাল জনু, P1 জনু। এবার খেয়াল করে দেখো F1 জনু। F1 জনু মানে ফার্স্ট ফিলিয়াল জনু, সন্তানের জনু। সেখানে কিন্তু গ্যামেটগুলো কি কি পেলেন? গ্যামেটগুলো আমরা দেখে নিই। গ্যামেটগুলো পেলেন ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, একটা গ্যামেট পেলেন, এক ধরনের গ্যামেটই পেলেন। আর এখানেও কিন্তু পেলেন স্মল ওয়াই স্মল আর, গ্যামেটগুলো পেলেন। ন্যাচারালি সেখানে কিন্তু সংকরায়ন যখন হলো, উৎপন্ন হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এবং এটি কিন্তু হলুদ গোলাকারী ছিল। প্রকটতা সত্য আমি তোমাকে আগে বললাম যে এটা কিন্তু
হলুদ গোলাকার ছিল বৃত্তি ছিল অবিশুদ্ধ সংকর। তা আমরা বলতে পারি এটাকে যে সংকর মানে মিশ্রিত সংকর হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ। তো এবার কি করলেন, এবার উনি কিন্তু প্রবেশ করলেন P2 জনুতে, অর্থাৎ সেকেন্ড প্যারেন্টাল জনু। মানে এখানে যে অপত্য উৎপন্ন হয়েছে সে অপত্যটাই কিন্তু হয়ে যাবে পরবর্তীতে জনিত্রী। তার মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখানেও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই ক্ষেত্রে কিন্তু গ্যামেটগুলো খেয়াল করো কি কি উৎপন্ন হয়। একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট, একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর গ্যামেট, একটা স্মল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট, আর একটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর গ্যামেট। এখানেও সেই অনুরূপভাবে একই ধরনের গ্যামেট উৎপন্ন হবে। আমি আর মেনশন করছি না, লিখে যাচ্ছি, খেয়াল করে দেখো সেম টাইপ অফ গ্যামেট উৎপন্ন হচ্ছে। এবার যদি আমি F2 যৌন দেখি আর সেকেন্ড ফিটার জেনারেশন, এবং এখানে আমি একটা পানের বর্গ বা স্কয়ার বোর্ড যদি ড্র করি, তাহলে আমাকে কি করতে হবে, যেমন 2 টু যা 4 ছিল, এখানে 4 টু যা 16 আসবে, 16টা আসবে, 4 4 16। এবং এখানেও আমরা মেল ফিমেল দেখিয়ে দিচ্ছি, কারণ আমি একটা উদ্ভিদের পুংধানী নিচ্ছি, যে উদ্ভিদের একটা পুরুষ উদ্ভিদ, এবং স্ত্রীধানী থেকে আমি নিচ্ছি যেটাকে সেটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ। সেখানে গ্যামেটগুলো কি উৎপন্ন হয়েছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। খুব ভালো করে বুঝে নাও, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। পরীক্ষা হলে যখন এগুলো করবে উইথ ফুল কনসেন্ট্রেশন, অন্য কারো দিকে মন দেবে না। স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর স্মল আর। এরপরে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল আর। আমি বললাম না আমাদের কোনো অসুবিধা হবে না, উই আর অলরেডি প্রোগ্রামড, আমার ব্রেনে প্রোগ্রাম করে নিয়েছি অলরেডি। নেভার ক্যান স্টপ আস, নোবডি ক্যান স্টপ আস। তো দেখে নাও এখানে যদি আমরা দেখি যে লম্বা গাছ তো বলছি না, এখানে বলছি আমরা হলুদ গোলাকার। তাহলে হলুদ গোলাকার গাছগুলো কতগুলো হয়েছে আমরা একটু গুনে দেখি। তো হলুদ গোলাকার গাছগুলো খেয়াল করে দেখো 9টা আছে। এই 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9টা আছে হলুদ গোলাকার গাছ। এরপর আমরা আসছি হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত কটা আছে, 1 2 3, দেখতে পাচ্ছ 3টি। সবুজ গোলাকার কটা পাচ্ছ, 1 2 3টি, আর একটাই পাচ্ছ যেটা হচ্ছে সবুজ কুঞ্চিত, তার মানে একটা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সম্ভাব্য যতগুলো বৈশিষ্ট্য পাওয়ার কথা সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু আমরা পাচ্ছি। মানে আমরা হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, হলুদ কুঞ্চিত সব রকমের উদ্ভিদই কিন্তু আমরা এখানে পাচ্ছি। এই জন্য এখান থেকে বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অর্থাৎ যখন 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন করা হয় তখন প্রত্যেকটি সম্ভাব্য বৈশিষ্ট্য কিন্তু নির্দিষ্ট অনুপাতে, এই অনুপাতটা যেখানে হচ্ছে 9:3:3:1, এই অনুপাতে সঞ্চালিত হচ্ছে, একেই বলা হয়। যদিও পরবর্তীতে এর অনেক ব্যতিক্রম পাওয়া গেছে, এই ব্যতিক্রমগুলো তোমরা পরেই আলোচনা করবে। ক্লাস 10-এ অতটা নেই, ক্লাস 12-এ গিয়ে তোমরা কিন্তু এই সূত্রের মানে এই অনুপাতের কিন্তু বিভিন্ন ব্যতিক্রম, এপিস্ট্যাসিস, ল অফ এপিস্ট্যাসিস দেখবে তোমরা, আরো কিছু ব্যতিক্রম, লিথাল ফ্যাক্টর, এরকম আরো অনেক কিছু ব্যতিক্রম দেখবে। কিন্তু ক্লাস 10-এর জন্য তোমরা এটি জেনে নাও, একে বলা হয় মূলত ফিনোটাইপের। 3জন বিজ্ঞানীরা দেখো কত মহান হয়, তারা যখন নাকি দেখলেন
যে এটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে প্রকাশ করলেন, নিজের নামে প্রকাশ না করে কিন্তু মেন্ডেলের নামে প্রকাশ করলেন। কারণ মেন্ডেলই কিন্তু সেই ব্যক্তি যিনি এই পরীক্ষাটি সম্পন্ন করেছেন। তারা কিন্তু এক্সপেরিমেন্টাল করেন, তারা কিন্তু প্র্যাকটিক্যালি করেননি, তারা কিন্তু পরীক্ষাটা করেছিলেন গাণিতিকভাবে, প্রতিষ্ঠা করেছিলেন একটি সূত্র হিসাবে। এই জন্য মেন্ডেলের নামটাই কিন্তু তারা করলেন। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের ক্ষেত্রে দেয়ার ইজ নো কম্পিটিশন, কোনো কম্পিটিশন নেই, কোনো কারোর সঙ্গে কারো প্রতিযোগিতা সেখানে কিন্তু নেই। এবং যারা সত্যিকারের মহান হয়ে থাকে তারা কিন্তু কোনো প্রতিযোগিতায় অবতীর্ণ হন না। ঠিক আছে, তা এই যে আমরা দেখলাম যে বংশগতির সূত্র, তো এবার তোমরা একটা সাম আপ করে নাও ব্যাপারটাকে, যে আমরা এখান থেকে কি কি প্রশ্ন পেতে পারি। 1 নম্বর, বংশগতি কাকে বলে। 2 নম্বর আমরা শিখলাম প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, উদাহরণ দাও। আমরা শিখলাম প্রকটতার সূত্র কি, আমরা শিখলাম এক সংখ্য জননের পরীক্ষা। আমরা শিখেছি হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি। আরেকটা কথা তোমাদের বলি, অ্যালিল। অ্যালিল এখানে বুঝতে পারবে যে এই যে হলুদ এবং গোলাকার বৈশিষ্ট্যদের কিন্তু টেন্ডেন্সি আছে একই সঙ্গে এক জনু থেকে পরবর্তী জনে যাওয়া, এইকে বলা হয় অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এই টার্মটা একটু জেনে নেবে, অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এটা খুব মাঝে মাঝে পরীক্ষায় আসে, খুব যে পরীক্ষায় আসে এমন নয়, কিন্তু এটা আমরা জানা খুব প্রয়োজন পরবর্তী সময়ের জন্য। এরপর আমরা দেখলাম যে স্বাদীবিন্যাসের সূত্রটা কি, এবং মেন্ডেলের দ্বিসংখ্যজনের পরীক্ষাটি দেখলাম। আর ফিনোটাইপে অনুপাত, জিনোটাইপে অনুপাত। ফিনোটাইপে অনুপাত যেমন 100 জনের ক্ষেত্রে ছিল যে লম্বা ইস্টু বেটে 3:1, 3টি ছিল লম্বা, 1টি ছিল বেটে। আমি খেয়াল করে দেখবি। আর জিনোটাইপ কত ছিল, 1:2:1। কিরকম, একটা ছিল বিশুদ্ধ লম্বা, 2টি ছিল সংকর লম্বা, 1টি ছিল বেটে। এখানে আমরা দেখতে পেলাম যে ফিনোটাইপের অনুপাত কত, 9:3:3:1। আর জিনোটাইপের অনুপাত আমরা দেখতে পেলাম একটা বড় অনুপাত। এই অনুপাতটা তোমরা কিন্তু গুনলে পরেই দেখতে পাবে, এই অনুপাতটা পেয়ে যাবে 1:2:1, 2:4:2, 1:2:1। তাহলে এবার আমরা বংশগতি সম্পর্কে একটা ধারণা কিন্তু আমরা পেলাম। ধারণা আমি বলছি কারণ এখান থেকে প্রশ্ন তৈরি করার দায়িত্ব আমি তোমাদেরকে দিচ্ছি। কারণ তোমরা যদি এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারো তাহলে তোমরা বুঝে যাবে যে এই বিষয়টি কি। প্রশ্ন যারা করতে পারে তারা কিন্তু সব উত্তরও জানে, তাই তোমরা কিন্তু প্রশ্ন করবে, প্রশ্ন করে সেগুলোকে উত্তর করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে পুরো ব্যাপারটি বুঝিয়ে দিলাম। টেক্সট বই পড়লে কিন্তু তোমরা এর থেকে আরো ভালো জানতে পারবে, তোমাদের টিচারদের কাছে শুনে নিতে পারো। আচ্ছা, এই পর্যন্তই। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো।